ভারত হইল। প্রাচীনকালে ভরত নামে এক যে রাজা ছিল, মোদের দেশের নাম তাই ভারত হইল। যদি প্রশ্ন করা হয় যে কোন রাজার নামানুসারে আমাদের ভারতবর্ষ নামকরণ করা হয়েছে, তাহলে আমরা বলবো ভরত রাজার নামানুসারে। আজ থেকে ৩৫০০ বছর আগে ভরত নামে একজন খ্যাত রাজা আমাদের ভারতবর্ষে বাস করতেন, তারই নামানুসারে আমাদের ভারতবর্ষ নামকরণ করা হয়েছে। এই ভারতবর্ষ বিশাল দেশ এবং এই দেশ স্বাধীন দেশ। প্রায় ২০০ বছর ধরে ইংরেজদের অধীনে ছিল ভারতবর্ষ। আমরা জানি ১৭৫৭ সালে যে পলাশির যুদ্ধ হয়, সেই তখন থেকে আমাদের পলাশির যুদ্ধে ভারতের যে হার হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতায়, তখন থেকে ইংরেজ শাসন করে এসেছিল এবং প্রায় ২০০ বছর ধরে আমাদের ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, অর্থাৎ ভারতবর্ষ ছিল পরাধীন। তারপর ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বিশাল দেশ, নয়কো পরাধীন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট হয়েছে স্বাধীন। ভারতবর্ষ বিশাল দেশ, নয়কো পরাধীন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট হয়েছে স্বাধীন। আমাদের এই ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করে আছে। ভারতবর্ষ অর্থাৎ উত্তর গোলার্ধে, আমরা যদি গোলার্ধকে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ, এই ৪টি গোলার্ধে যদি আমরা দেখি, তাহলে আমাদের ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করে আছে। আর ভারতবর্ষ যদি বলে কোন মহাদেশের অন্তর্গত, ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত। ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত এবং উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করে আছে। ভারতবর্ষের মধ্যে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রাকৃতিক, অপ্রাকৃতিক বিভিন্ন দিক দিয়ে ভারতের মধ্যে নানা বৈচিত্র্য লক্ষণীয়। প্রাকৃতিক বলতে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা ইত্যাদি বোঝায়। আর অপ্রাকৃতিক বলতে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষিজ ব্যাপার, তারপরে খনিজ বিভিন্ন পদার্থ উত্তোলনের কাজ, তারপরে আমার শিক্ষা, সংস্কৃতি, আমাদের ধর্ম, ভাষা, মানুষের আচার আচরণ সব কিছু অপ্রাকৃতিকের মধ্যে পড়ে। তাহলে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিকের এই যে বৈচিত্র্য ভাব ভারতবর্ষে লক্ষ্য করা যায়। অন্য কোনো দেশে এত বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। আর কি বললাম যে ভারতবর্ষ এশিয়া মহাদেশে আছে, ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করে আছে। তাই তো বলা যায় কি হয়েছে, উত্তর পূর্ব গোলার্ধে ভারত আছে মহাদেশ এশিয়া। নানা বৈচিত্র্যে ভরা ভারত দেখো তাকাইয়া। নানা বৈচিত্র্যে ভরা ভারত দেখো তাকাইয়া। উত্তর পূর্ব গোলার্ধে ভারত আছে মহাদেশ এশিয়া। নানা বৈচিত্র্যে ভরা ভারত দেখো তাকাইয়া। নানা বৈচিত্র্যে ভরা ভারত দেখো তাকাইয়া। এই ভারতবর্ষ কেমন করে চলবে তার জন্য রচনা করা হয় সংবিধান। প্রত্যেকটি দেশেই আমরা জানি সংবিধান আছে, সেরকম ভারতবর্ষও একটি সংবিধান আছে। সংবিধান একটি, আমি যারা ছোট খুদে পড়ুয়া তাদের উদ্দেশ্যে বলছি, সংবিধান হলো একটি ছোট না বড় বই। সেই বইয়ে ভারতবর্ষ কেমনভাবে চলবে তার বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে। সেই সংবিধান আমাদের কার্যকরী করার কথা হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আমাদের ভারতবর্ষে সেই সংবিধানটা চালু হয়। অনেক দিন আগের থেকেই আমাদের এই সংবিধানটা রচনা করার কাজ শুরু হয়েছিল, কিন্তু চালু হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান হলো কার্যকরী। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান হলো কার্যকরী। এই ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ।
ভারতবর্ষ বিশাল গণতন্ত্র। ভারতবর্ষের সব মানুষই বিভিন্ন দেবদেবীর ভক্ত, ধর্মকে খুব মানে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী। সার্বভৌম দেশ ভারত, বিশাল গণতন্ত্র, দেবী দেবীর ভক্ত সবাই, ধর্ম মূল মন্ত্র। সার্বভৌম দেশ ভারত, বিশাল গণতন্ত্র, দেবী দেবীর ভক্ত সবাই, ধর্ম মূল মন্ত্র। আর এই আমাদের ভারতবর্ষে নানা ভাষা আছে, নানা মত আছে, নানা ধর্ম আছে। ভারতবর্ষে বিভিন্ন জাতির লোক বাস করে। আগেই আমি বলেছি ভারতবর্ষে প্রাকৃতিক অপ্রাকৃতিক সব দিক দিয়ে নানা বৈচিত্র্য ভরপুর, এবং সেই জন্যে ভারতবর্ষকে উপমহাদেশের আসনে প্রতিষ্ঠিত করা হয়। উপমহাদেশ মানে মহাদেশের সদৃশ, অর্থাৎ মহাদেশের মতোই একে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। যেমন উপনদী নদীর সদৃশ, নদীর মতোই হচ্ছে উপনদী, তেমনি সে মহাদেশের মতোই হচ্ছে উপমহাদেশ। এবং কেন ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়েছে? না, আমরা জানি একটা মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ থাকে, এবং বিভিন্ন দেশ থাকার জন্য নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বিভিন্ন দেশ যেহেতু আছে, সেই বৈচিত্র্য বিভিন্ন দেশের মধ্যে, অর্থাৎ একটা মহাদেশের মধ্যে যে বৈচিত্র্য আছে তোমার বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক দিয়ে, ভারতবর্ষের মধ্যেই সেই বৈশিষ্ট্য বর্তমান। একলা ভারতবর্ষের মধ্যেই সেই বৈশিষ্ট্য বর্তমান। তাই তো ভারতবর্ষকে আদর করে বলা হয়েছে উপমহাদেশ। এটা কত বড় আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আমরা ভারতবর্ষকে উপমহাদেশের আসনে প্রতিষ্ঠিত করতে পারছি। বিশ্বজগৎ ভারতবর্ষকে উপমহাদেশের আসনে প্রতিষ্ঠিত করেছে। ওরে নানা ভাষা, নানা মত, নানা ধর্ম মানে, উপমহাদেশের আসন প্রকৃতির দানে। নানা ভাষা, নানা মত, নানা ধর্ম মানে, উপমহাদেশের আসন প্রকৃতির দানে। প্রকৃতি যেন আমাদেরকে এই আসনে প্রতিষ্ঠিত করেছেন ভারতবর্ষকে। তার কারণ আমরা বিভিন্ন দেশ যদি আমরা ঘুরে বেড়াই, বিভিন্ন দেশে আমরা ভারতের মধ্যে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিভিন্ন দিক দিয়ে, আধ্যাত্মিক বলো, রাজনৈতিক বলো, অর্থনৈতিক, সামাজিক, সব দিক দিয়ে, সেটা কিন্তু অন্য কোনো দেশে দেখতে পাওয়া যাবে না, অন্য কোনো দেশে লক্ষ্য করা যাবে না। ভারতবর্ষের এই বৈশিষ্ট্যর জন্য আমরা গর্বিত, আমরা সবাই গর্বিত। এরপর ভারতবর্ষকে বলা হয়েছে উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলে আমাদের জানা একান্ত দরকার। উপদ্বীপ তাকেই বলে যার তিন দিক জলভাগ থাকে। তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলখণ্ডকে বলা হয় উপদ্বীপ। আমরা যদি ভারতের পূর্ব দিকটা দেখি, পূর্ব দিকে আমরা দেখতে পাবো কি না, বঙ্গোপসাগর আছে, পশ্চিম দিকে আছে আরব সাগর, আর দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর। তার তিন দিকে আমরা জল, বাকি উত্তর দিকটা হচ্ছে স্থলখণ্ড বা ডাঙ্গা। ওরে একই দিকে স্থলভাগ, তিন দিক ভরা জলে, ভূগোল শাস্ত্র মতে ভারতকে উপদ্বীপ বলে। একদিকে স্থলভাগ, তিন দিক ভরা জলে, ভূগোল শাস্ত্র মতে ভারতকে উপদ্বীপ বলে। ভূগোল শাস্ত্র মতে একে উপদ্বীপ বলা হয়, কারণ যেহেতু এর তিন দিকটা জল আর একদিক হচ্ছে ডাঙ্গা। আমরা ভারতের মানচিত্র লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে তিন দিকে জল আছে আর একদিকটা পুরো স্থলভাগ। এরপর আমরা জানব যে ভারতবর্ষ কত লম্বা, অর্থাৎ ভারতবর্ষ কত দৈর্ঘ্য আর কত চওড়া, মানে এর বিস্তার কতখানি, সেটা আমাদের জানতে হবে। আমাদের ভারতবর্ষ কত দৈর্ঘ্য, ভারতবর্ষের দৈর্ঘ্য কত, আর ভারতবর্ষের প্রস্থ বা বিস্তার কত। ভারতবর্ষের দৈর্ঘ্য হলো ৩,২১৪ কিলোমিটার, আর প্রস্থ হলো ২,৯৩৩ কিলোমিটার। অর্থাৎ পূর্ব পশ্চিমে ভারতের যে বিস্তার সেটা হলো ২,৯৩৩ কিলোমিটার, আর উত্তর দক্ষিণে ভারতের যে বিস্তার সেটা হলো ৩,২১৪ কিলোমিটার। অর্থাৎ ভারতবর্ষের লম্বায় বেশি, চওড়ায় কিন্তু কম। ওরে দৈর্ঘ্য হলো ৩,২১৪ কিলোমিটার, আর ২,৯৩৩ কিমি হইল বিস্তার। ওরে দৈর্ঘ্য হলো ৩,২১৪ কিলোমিটার, ২,৯৩৩ কিমি হইল বিস্তার।
2933 কিমি হইল বিস্তার, আর দৈর্ঘ্য হলো 3214 কিলোমিটার। তাহলে আমরা ভারতবর্ষের দৈর্ঘ্য জানলাম, ভারতবর্ষের আমরা প্রস্থ জানলাম। প্রশ্ন দিতে পারে ভারতবর্ষের দৈর্ঘ্য কত? না 3214 কিলোমিটার। প্রস্থ বা বিস্তার কত? 2933 কিলোমিটার। এরপর আমরা জানব যে ভারতবর্ষের আয়তন। আয়তনে ভারতবর্ষ 7ম স্থান অধিকার করে বিশ্বে 7 নম্বরে আছে। তাহলে বাকি 6 নম্বরগুলো কি? রাশিয়া বা CIS, চীন, কানাডা, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাহলে আয়তনে ভারতবর্ষ 7ম স্থান অধিকার করে। এবং এর মোট কত ভূমি আছে? না এর ভূমি আছে 32,87,263 বর্গ কিলোমিটার। কত বললাম? 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনে 7ম ভারত আছে মোটি ভূমি 32,87,263 বর্গ কিমি। আয়তনে 7ম ভারত আছে মোটি ভূমি 32,87,263 বর্গ কিমি। যারা আমার এই ভিডিও দেখছো তারা যদি পারো শেয়ার করো। হ্যাঁ, আশা করি অনেক খুদে যারা পড়ুয়া তারা উপকৃত হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করতে পারো। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতে পারে যদি কোনো, আমি সেটা পরবর্তীকালে সংশোধন করার চেষ্টা করব। শেয়ার করলে ভালো হয়, তাহলে অনেকেই এর সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে এখন লকডাউন চলছে, এখন ছাত্রছাত্রীরা এখন তোমার ঘরের মধ্যেই বন্দি আছে। হ্যাঁ, যারা হয়তো এমনও আছে যারা অরিজিনাল ছাত্রছাত্রী আমার ফেসবুকের সঙ্গে যুক্ত। আবার অরিজিনাল বলতে আমি যেটা বলতে চাইছি যে হয়তো আমার বয়সে যারা আছে, আমার থেকে যারা বড়, তারা তো আমার ছাত্রছাত্রী হতে পারে না, কিন্তু তাদের ছেলে মেয়ে বা তাদের কোনো ভাই বোন, তাদের কোনো রিলেটিভ, তারা তো ছাত্রছাত্রী হতে পারে। ছাত্রছাত্রী তারা কেউ 10-এ পড়ে বা কোনো 11-এ পড়ে, ডিগ্রি কোর্সে পড়ে, তো তাদেরও উপকার লাগবে যদি তোমরা এটা শেয়ার করো। এখানে আমরা যেহেতু ফেসবুকের সঙ্গে আমি কাজটা করছি ফেসবুক পেজে, তাই আমার এখানে যেহেতু এখানে সবাই ফ্রেন্ড, তার মানে ফেসবুকে তো ফ্রেন্ড বলাই হয়। হ্যাঁ, সেখানে আমার ছোট হতে পারে, বড় হতে পারে। হ্যাঁ, আর আমার বয়সী যারা বড়, যারা গুরুজন, তাদেরকে আমার প্রণাম। আমার সমবয়সী তাদেরকে আমার কে বলে ভালোবাসা, তাদেরকে আমার কে বলে স্নেহ প্রীতি ভালোবাসা। ছোটদের আমার আশীর্বাদ রইল। আবার বলছি, এরপর দেখো, এটার মানে আমি বললাম যে ভারতবর্ষ আয়তনে 7ম স্থান অধিকার করে। হ্যাঁ, আর এর মোট যে ভূমি ভারতবর্ষের 32,87,263 বর্গ কিমি। আবার বলছি, আয়তনে 7ম ভারত আছে মোটি ভূমি 32,87,263 বর্গ কিমি। এরপর আমরা জানব ভারতের চতুর্সীমা। অর্থাৎ ভারতের চতুর্সীমা মানে ভারতের চারদিকে কে কে আছে, কি কি আছে, কোন কোন দেশ আছে সেগুলো। আবার কোন দেশ হতে পারে, মহাসাগর হতে পারে, সাগর হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। আমাদের চারপাশে আছে কি কি আছে আমাদের দেখতে হবে। আমরা জানি উত্তর দিকে আছে নেপাল, ভুটান, চীন আর হিমালয় পর্বতমালা। উত্তর দিকে অবস্থান করে আছে নেপাল দেশ, ভুটান দেশ, চীন আছে, তিব্বত আছে আর হিমালয় পর্বতমালা আছে। দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা। আর পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর। পশ্চিম দিকে আছে পাকিস্তান, আরব সাগর। আর উত্তর পশ্চিম কোণে আছে আফগানিস্তান। তাই উত্তর দিকে নেপাল, ভুটান আর চীন, হিমালয়। দক্ষিণেতে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা যে রয়। উত্তর দিকে নেপাল, ভুটান, চীন, হিমালয়। দক্ষিণেতে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা যে রয়। পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার আর বঙ্গোপসাগর। পশ্চিমেতে পাকিস্তান, আরব সাগর। পশ্চিমেতে পাকিস্তান, আরব সাগর। উত্তর দিকে নেপাল, ভুটান, চীন, হিমালয়। দক্ষিণেতে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা যে রয়। পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার আর বঙ্গোপসাগর। পশ্চিমেতে পাকিস্তান, আরব সাগর। তাহলে আমরা যদি প্রশ্ন করা হয় যে উত্তর দিকে কে কে আছে, নেপাল আছে, ভুটান আছে, চীন, হিমালয় পর্বতমালা। দক্ষিণে আছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা
পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, আর পশ্চিম দিকে আছে পাকিস্তান, আরব সাগর। ভারতের মাঝখান দিয়ে গেছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অক্ষরেখা, যাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, যার মান হলো 23.5 উত্তর। এই কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যকে স্পর্শ করেছে। এই কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যকে স্পর্শ করেছে। মানে 8টি রাজ্য সৌভাগ্যবান যারা কর্কটক্রান্তি রেখাকে স্পর্শ করতে পেরেছে। কর্কটক্রান্তি রেখা পার হয়েছে ভারতের মধ্য দিয়া, 8টি রাজ্যকে ভালোবেসে গেছে যে ছুঁইয়া। কর্কটক্রান্তি রেখা পার হয়েছে ভারতের মধ্য দিয়া, 8টি রাজ্যকে ভালোবেসে গেছে যে ছুঁইয়া। সেই 8টি রাজ্যকে কে না, 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। এই 8টি রাজ্যকে স্পর্শ করে গেছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা পার হয়েছে ভারতের মধ্য দিয়া, 8টি রাজ্যকে ভালোবেসে গেছে যে ছুঁইয়া। আমরা জানি যে এক দেশের সঙ্গে আরেক দেশের যে মাঝখানে যে বর্ডার লাইন, যেখানে যারা দেখবে মিলিটারি ফোর্স থাকে, আমরা জানি, সবাই জানি, সেটাকে যেটা ফ্রন্ট লাইন বলে, সীমান্ত রেখা। বর্ডারে অনেকে দেখবে, আমাদের অনেক ছাত্রছাত্রী, আমি অনেক ছাত্র দেখেছি, ছাত্রী নয়, ছাত্র যারা বর্ডার লাইনে কাজ করে, তারা তাদের কষ্টের কথা তারা আমাকে ব্যক্ত করে। সেখানে তারা সীমান্ত, আমি এ সম্পর্কে একটি স্যালুট বলে একটা কবিতা আমি ফেসবুকে দিয়েছিলাম। স্যালুট, যারা বর্ডার লাইনে যেসব সৈন্য যারা কাজ করে তাদের উদ্দেশ্যে আমি লিখেছিলাম যে আমরা তো কত সুখে আছি, কিন্তু তারা আমরাকে রক্ষা করছে, আমরাকে রক্ষা কবচ হিসাবে তারা ওখানে কাজ করছে, অথচ আমরা শান্তিতে আমরা দেশের মধ্যে আছি। এই সম্পর্কে একটু আমি স্যালুট সৈনিক করে আমি একটা কবিতা লিখেছিলাম, ফেসবুকে সেটা দিয়েছি আমি। তো এই যে সীমান্ত রেখা, সেটা হচ্ছে ভারত আর চীনের মধ্যে যে সীমান্ত রেখা, সেটাকে বলে ম্যাকমোহন লাইন বলা হয়। আর পাকিস্তান আর ভারতের যে সীমান্ত রেখা তাকে বলে র্যাডক্লিফ লাইন। আর আফগানিস্তান আর ভারতের যে সীমান্ত রেখা তাকে বলে ডুরান্ড লাইন। এই 3টি বিশেষভাবে বিখ্যাত। ওরে ম্যাকমোহন সীমান্ত রেখা ভারত আর চীনে, র্যাডক্লিফ দেখতে পাবে ভারতে পাকিস্তানে। ম্যাকমোহন সীমান্ত রেখা ভারত আর চীনে, র্যাডক্লিফ দেখতে পাবে ভারত পাকিস্তানে। উত্তর পশ্চিম কোণে আছে ডুরান্ড লাইন, ভারত আফগানিস্তানের এটি যে অধীন। উত্তর পশ্চিম কোণে আছে ডুরান্ড লাইন, ভারত আফগানিস্তানের এটি যে অধীন। এরপর আমরা জানব যে ভারতের উত্তরতম স্থান কোনটি, দক্ষিণতম স্থান কোনটি, পূর্বতম স্থান কোনটি, পশ্চিমতম স্থান কোনটি। উত্তরতম স্থান মানে সর্ব উত্তরে কোন স্থানটি আছে, সর্ব দক্ষিণে কোন স্থানটি আছে, সর্ব পশ্চিমে কোনটি আছে, আর পূর্ব দিকে কোনটি আছে আমাদের জানা দরকার আছে। তাহলে সবচেয়ে যেটা উত্তরে আছে মানে উত্তরতম স্থান ইন্দিরা কল বলা হয়। এটি বর্তমানে লাদাখ প্রদেশে অবস্থান করছে। আগে জম্মু কাশ্মীর ছিল, জম্মু কাশ্মীর যেটা ছিল অঙ্গরাজ্য, সেটাকে ভাগ করে এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। একটি হলো জম্মু কাশ্মীর আর একটি হলো লাদাখ। সেই লাদাখে ইন্দিরা কল অবস্থান করে আছে, লাদাখ প্রদেশ। লাদাখ আর যেটা ভারতের যেটা সর্বদক্ষিণে যে আছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ নিকোবর দ্বীপপুঞ্জ আছে, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর মূল ভূখণ্ডে যদি বলা হয়, মূল ভূখণ্ডে সেটা হলো কন্যাকুমারিকা অন্তরীপ। কিন্তু যেটা ভারতের, যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতেরই অংশ, সেহেতু ওটাই বলতে হবে যে দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে উত্তরতম হলো ইন্দিরা কল আর দক্ষিণতম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর পূর্বতম হচ্ছে কিবুথু, যেটা অরুণাচল প্রদেশে আছে। আর পশ্চিমতম হচ্ছে গুজরাটের গুহার মোটর। এই 4টি। তাহলে ইন্দিরা কলকে বলা হয় উত্তরতম স্থান, লাদাখ প্রদেশে জায়গাটি করছে অবস্থান। ইন্দিরা কলকে বলা হয় উত্তরতম স্থান, লাদাখ প্রদেশে জায়গাটি করছে অবস্থান। ইন্দিরা কলকে বলা হয় উত্তরতম স্থান,
লাদাখ প্রদেশে জায়গাটি করছে অবস্থান। সর্বদক্ষিণে আছে ওই পয়েন্ট ইন্দিরা, নিকোবরে চলে যাও ভ্রমণকারীরা। সর্বদক্ষিণে আছে ওই পয়েন্ট ইন্দিরা, নিকোবরে চলে যাও ভ্রমণকারীরা। কিবুথু আছে পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশে, কিবুথু আছে পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশে। গুহার মঠ পশ্চিমতম গুজরাট ভালোবাসে, গুহার মঠ পশ্চিমতম গুজরাট ভালোবাসে। এরপর আমরা জানব যে এই যে রাজ্য গঠন করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের পুনর্গঠন হয়েছে। হ্যাঁ, ওটা একটা ঐতিহাসিক ব্যাপার। বিভিন্ন সময় বিভিন্ন যে রাজ্যের পুনর্গঠন হয়েছে, তার মধ্যে ম্যান যেটা আমি বলছি সেটা হলো রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। অর্থাৎ আমাদের ভারতবর্ষে এত রাজ্য কেন হয়েছে না, ভাষার ভিত্তিতে। বিভিন্ন রাজ্যকে বিভিন্ন ভাষাভাষীর লোক বাস করে, তাহলে সেই ভাষাকে কেন্দ্র করে আমাদের রাজ্য গঠন হয়েছে। অর্থাৎ রাজ্য গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। রাজ্য গঠনের মূল ভিত্তি ছিল যে ভাষা, আলাদা আলাদা রাজ্য হলো মিটল মানব আশা। রাজ্য গঠনের মূল ভিত্তি ছিল যে ভাষা, আলাদা আলাদা রাজ্য হলো মিটল মানব আশা। সবাই ভাষাকে কেন্দ্র করে বলে আমরা এই রাজ্য চাই, আমাদের এই রাজ্য চাই, আমাদের এই রাজ্য চাই, আমাদের ভাষা আলাদা, আমরা বুঝতে, আমরা স্বতন্ত্র চাই। এই জন্য ভাষাকে কেন্দ্র করে ভারতের অনেকগুলো রাজ্য হয়েছে। বর্তমানে হয়েছে এখন 28টি অঙ্গরাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 1টি জাতীয় রাজধানী অঞ্চল। 28টি অঙ্গরাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আর 1টি জাতীয় রাজধানী অঞ্চল। ওই জন্য অনেক সময় আবার 9টি কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয়। 8 প্লাস 1 বা ব্যাখ্যা করে যদি বলা হয় তাহলে হবে 1টি জাতীয় রাজধানী অঞ্চল, 8টি হলো কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টি হলো অঙ্গরাজ্য। বর্তমানে 28টি অঙ্গরাজ্য। এখন জম্মু কাশ্মীর আর অঙ্গরাজ্য নেই। জম্মু কাশ্মীর এখন 2টো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়ে গেছে। একটি হলো জম্মু কাশ্মীর, অপরটি হলো লাদাখ। তাহলে কি বলছে, বললাম রাজ্য গঠনের মূল ভিত্তি ছিল যে ভাষা, আলাদা আলাদা রাজ্য হলো মিটল মানব আশা। আমাদের ভারতবর্ষে বর্তমান লোকসংখ্যা হচ্ছে প্রায় 130 কোটি। যদি গণনা অনুসারে যদি বলা হবে তাহলে তো বলতে হবে আমাদের 2011 সালেরটা, অর্থাৎ 100 যেটা মানে 21 কোটি, 121 কোটি আর কিছুটা সামথিং আছে সেটা। তাহলে আমরা কিন্তু যেহেতু আরও 10 বছর পেরিয়ে গেছে, তাই বর্তমান যে হিসাব অনুসারে একটা মোটামুটি একটা আন্দাজ করে এখন বলা হয় যে ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে 130 কোটি, প্রায় 130 কোটি। আর ভারতে কি বললাম, 28টি অঙ্গরাজ্য আছে, 8টি আছে কেন্দ্রশাসিত অঞ্চল, 1টি আছে জাতীয় রাজধানী। 130 কোটি আছে অধিবাসী, 28টি অঙ্গরাজ্য থাকে পাশাপাশি। 130 কোটি আছে অধিবাসী, 28টি অঙ্গরাজ্য থাকে পাশাপাশি। 8টি হলো কেন্দ্রশাসিত, 1টি জাতীয় রাজধানী। উত্তর ভারতে অবস্থিত দিল্লি নামে জানি, উত্তর ভারতে অবস্থিত দিল্লি নামে জানি। 130 কোটি আছে অধিবাসী, 28টি অঙ্গরাজ্য থাকে পাশাপাশি। 8টি হলো কেন্দ্রশাসিত, 1টি জাতীয় রাজধানী। উত্তর ভারতে অবস্থিত দিল্লি নামে জানি। দিল্লি হলো জাতীয় রাজধানী অঞ্চল। দিল্লিটাকে বলা হয়েছে আলাদা করে জন্য জাতীয় রাজধানী। তারা আবার বলছি 28টি অঙ্গরাজ্য, 8টি হলো কেন্দ্রশাসিত, 1টি জাতীয় রাজধানী, এবং এটি হচ্ছে উত্তর ভারতে অবস্থান করে আছে দিল্লি, নিউ দিল্লি যেটা। এরপর দাও, এই 28টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় অঙ্গরাজ্য হলো রাজস্থান, আর সবচেয়ে ছোট অঙ্গরাজ্য হলো গোয়া। সবচেয়ে বড় অঙ্গরাজ্য হলো রাজস্থান আর সবচেয়ে ছোট অঙ্গরাজ্য হলো গোয়া। আর কেন্দ্রশাসিতের মধ্যে সবচেয়ে বড় হলো লাদাখ আর ছোট হলো লাক্ষাভায়া। আগে ছিল কেন্দ্রশাসিতের মধ্যে বড় ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু এখন বর্তমানে হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে লাদাখ আর ছোট হচ্ছে সবচেয়ে হচ্ছে লাক্ষা। ওরে সবার বড় অঙ্গরাজ্য রাজস্থান, ছোট রাজ্য গোয়া,
আর কেন্দ্রশাসিত লাডাখ বড় ছোট লাক্ষা ভায়া, সবার বড় অঙ্গরাজ্য রাজস্থান, ছোট রাজ্য গোয়া। আর কেন্দ্রশাসিত লাডাখ বড় ছোট লাক্ষা ভায়া। লাক্ষা ভায়া মানে লাক্ষাদ্বীপ। তা লাক্ষাদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত, আর সবচেয়ে বড় কেন্দ্রশাসিত কি বললাম? লাডাখ। লাডাখ প্রদেশ, যার রাজধানী হচ্ছে লেহ। ওই যে লাডাখ আর চীন সীমান্তে যেটা কিছুদিন আগে সেনাবাহিনী যে ভারত আর চীনের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, সেটা সকলের জানা। এরপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আমাদের নবীনতম রাজ্য যদি বলা হয়, মানে নতুন রাজ্য, সেটি হচ্ছে তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা ছিল অন্ধ্রপ্রদেশে, এবং 2014 সালে 2রা জুন একে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করা হয়। নতুন রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে ছিল, আর 2রা জুন 2014 সালে আলাদা হইল। নতুন রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে ছিল, 2রা জুন 2014 সালে আলাদা হইল। তাহলে আজকে আমার ভারত সম্পর্কে এই যে প্রথম অংশ যেটুকু আজ ব্যাখ্যা করলাম, বড় রাজ্য কোনটা, ছোট রাজ্য কোনটা, নবীনতম রাজ্য কোনটা, চতুর্সীমা, আয়তন, উপদ্বীপ কেন বলে, উপমহাদেশ কেন বলা হয়, রাজ্য গঠনের মূল ভিত্তি কী, তারপর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এইসব নিয়ে আজকে আমি, আয়তন কত, এইসব নিয়ে আজকে যতটুকু মনোরঞ্জন দেওয়ার জন্য, আনন্দ দানের মাধ্যমে আমি এগুলো ব্যাখ্যা করলাম। যে কবিতার মাধ্যমে আমি মা সরস্বতীকে মানে সকাল সকাল বলি, মাগো প্রতিদিন যেন একটা করে আমার কবিতা মনে আসে। আমি প্রতিদিন সত্যিকারে একটা করে আমার কবিতা লেখার একটা অভ্যাস। নানা বিষয়ে আমি কবিতা রচনা করি। ইংলিশ গ্রামার কবিতার ছলে আমার আছে, ভূগোল আছে, টেক্সট বুকও আছে আমার, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদন। বই লেখার আমার একটা বিরাট একটা শখ। মাঝে মাঝে অনেকে আমার ফেসবুকে আমার গান শুনতে পাও। গান ছোটোবেলায় শেখা হয় না, অনেক মানে যাকে বলে এই বয়সে এসে ওই নেটের মাধ্যমে গান একটু চর্চা করি, মনোরঞ্জন, নিজের মনটাকে ঠিক রাখার জন্য। অনেকে হয়তো গান শুনেও থাকবে, তাতে ভুল ত্রুটি থাকতে পারে নেটের যেটা শিক্ষা করে। তাহলে আরেকবার আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা বলছি। সেটা হচ্ছে আমাদের ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমা। এটা খুব একটা ভাইটাল জিনিস। ভারতবর্ষে তাকানো ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে তা অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তার আমাদের জানা একান্ত দরকার। তো ভারতবর্ষের অক্ষাংশগত বিস্তার হচ্ছে দক্ষিণ দিকে, যেটা আমরা ইন্দিরা পয়েন্ট বলি, দক্ষিণতম। সেই ইন্দিরা পয়েন্ট হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ। আর একদম যেটা ইন্দিরা কল উত্তরতম, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। অর্থাৎ ভারতবর্ষ দক্ষিণ দিকে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে উত্তর দিকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আর পশ্চিম দিকে মানে গুজরাটের যে প্রান্ত 68 ডিগ্রি 60 মিনিট পূর্ব থেকে পূর্ব দিকে, যেটা অরুণাচল প্রদেশে যেটা পড়ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তার লাভ করেছে। তাহলে বলছি দেখো, অক্ষাংশ আর দ্রাঘিমা বলছি তোমরা শোনো, অক্ষাংশ আর দ্রাঘিমা বলছি তোমরা শোনো। 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি উত্তরকে মানো। 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা, গুজরাটের পশ্চিম অংশ হইল সীমা। 97 ডিগ্রি পশ্চিম মিনিট পূর্ব দিকে আছে, অরুণাচল প্রদেশকে ছুঁয়ে ফেলেছে, অরুণাচল প্রদেশকে ছুঁয়ে ফেলেছে। তাহলে ভারত সম্পর্কে আজকে আমার এইটুকুই মানে দেওয়ার ছিল। আজ আমি এইটুকুই দিলাম। আবার অন্য যখন ভিডিও নিয়ে আসবো, পরপর অনেক আছে, অনেক কিছু লেখা আছে, এক এক করে আমি ব্যাখ্যা করব। আবার একটু সংক্ষিপ্ত করে এবারে বলছি। এবারে আমি, প্রাচীনকালে ভারত নামে এক যে রাজা ছিল, মোদের দেশের নাম তাহাই ভারত হইল। ভারতবর্ষ বিশাল দেশ নৈকো পরাধীন, 1947 সালের 15ই আগস্ট হয়েছে স্বাধীন।
উত্তর পূর্ব গোলার্ধে ভারত আছে মহাদেশ এশিয়া, নানা বৈচিত্র্যে ভরা ভারত দেখো তাকাইয়া। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান হলো কার্যকরী। সার্বভৌম দেশ ভারত, বিশাল গণতন্ত্র, দেবী দেবীর ভক্ত সবাই, ধর্ম মূল মন্ত্র। নানা ভাষা নানা মত নানা ধর্ম মানে, উপমহাদেশের আসন প্রকৃতির দানে। একদিকে স্থলভাগ, তিন দিকে ভরা জলে, ভূগোল শাস্ত্র মতে ভারতকে উপদ্বীপ বলে। দৈর্ঘ্য হলো 3214 কিলোমিটার, 2933 কিমি হইল বিস্তার। আয়তনে সপ্তম ভারত, আছে মোট ভূমি 32,87,263 বর্গ কিমি। উত্তর দিকে নেপাল, ভুটান, চীন, হিমালয়, দক্ষিণেতে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা যে রয়। পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, পশ্চিমেতে পাকিস্তান আর আরব সাগর। কর্কটক্রান্তি রেখা পার হয়েছে ভারতের মধ্য দিয়া, 8টি রাজ্যকে ভালোবেসে গেছে যে ছুঁইয়া। ম্যাকমোহন সীমান্ত রেখা ভারত আর চীনে, রেড ক্লিফ দেখতে পাবে ভারত পাকিস্তানে। উত্তর পশ্চিমী কোণে আছে ডুরান্ড লাইন, ভারত আফগানিস্তানের এটি যে অধীন। ইন্দিরা কলকে বলা হয় উত্তরতম স্থান, লাদাখ প্রদেশে জায়গাটি করছে অবস্থান। সর্বদক্ষিণে আছে ওই পয়েন্ট ইন্দিরা, নিকোবরে চলে যাও ভ্রমণকারীরা। কিবুতু আছে পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশে, গুহার মঠ পশ্চিমতম গুজরাট ভালোবাসে।